Assalamu alaikum, my dear student. Most welcome to my online class. আমরা গত ক্লাসে পার্ট 2 টেক কোশ্চেনের যে জায়গায় শেষ করেছিলাম, এভরিবডি এভরিওয়ান থাকলে কিভাবে টেক কোশ্চেন করতে হয়। আজকে আমরা পার্ট 3 তে আলোচনা করব দেয়ার থাকলে সাবজেক্ট যদি দেয়ার থাকে তাহলে আমরা টেক কোশ্চেনের সাবজেক্টকে দেব, তাহলে আমরা টেক কোশ্চেনের সাবজেক্ট দেয়ারই দেব। দেয়ার কোনোদিনই চেঞ্জ হবে না, টেক কোশ্চেনে দেয়ার ব্যবহার করতে হবে। ওকে, এক্সাম্পল দিচ্ছি। দেয়ার আর মেনি ট্রিজ in the field. ওকে, আমরা হাবোধক টেক কোশ্চেনের যে রোলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ সেন্টেন্স হাবোধক, টেক কোশ্চেন নাবোধক এগুলোই আলোচনা করতেছি। আমরা সেন্টেন্স নাবোধক, টেক কোশ্চেন হাবোধক দ্বিতীয় নিয়মে আমরা পড়ে যাব। দেয়ার, আমাদের এখানে টু বি ভার্ব কি আছে? আর। যেহেতু বাক্যটি হাবোধক আমাদের শর্ট ফর্মে নট লিখতে হবে। যেহেতু আমাদের কথা হলো দেয়ার চেঞ্জ হবে না, তাহলে সাবজেক্ট দেয়ার and that. Okay, now look at me and listen to me attentively. I am, আই দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং ভার্ব যদি এম হয়, তাহলে টেক কোশ্চেন কিভাবে করবে? এখানে আমি প্রথমে যে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করব, এম নট। এম নট সমান তোমাদের দুটো জিনিস ব্যবহার করার সুযোগ আছে। একটি হলো এন্ড, অর্থাৎ এম এর পরিবর্তে একটা আই ব্যবহার হবে এবং নটের শর্ট ফর্ম। আবার আমরা এর বিকল্প হিসাবে আরন্ট ব্যবহার করতে পারি। দুটোই রাইট ফর্ম, দুটোর মধ্যে তোমার পছন্দ মতো দিতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কি হবে? এইন্ট অর আরন্ট। আমি পরেরটা দিয়ে দিচ্ছি, আরন্ট আই দিতে পারো, এইন্ট আই। ওকে, নাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে। আমাদের ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে টু বি ভার্ব, অর্থাৎ যাদেরকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম বলি, শর্ট ফর্ম, টু বি ভার্বের শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম। ওকে, কন্ট্রাক্টেড ফর্ম কোনগুলো? যেমন মনে করো, আমি এক্সাম্পল দিচ্ছি, করিমস আছে আইডি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, এই কন্ট্রাক্টেড ফর্মের যে ভার্বগুলো থাকবে একটু সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে, না হলে মিস্টেক হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কারণ এটা সহজেই বোঝা যায় করিমস, বাট এখানে একটা প্রবলেম হলো, এই ডি দ্বারা আই হ্যাডও হতে পারে, আই উডও হতে পারে। এখন অথবা এরকমও থাকতে পারে, এখন তুমি হ্যাড দিবে না উড দিবে টেক কোশ্চেন করার সময়, এখানে একটা সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা যথেষ্ট থেকে যায়। সেক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে, খুব সূক্ষ্মভাবে বিষয়টি বুঝতে হবে যে আসলে কোন ফর্মে বাক্যটি আছে। এখানে আমি উদাহরণ দিচ্ছি, দেখো
করিমস গোয়িং টু স্কুল, করিম স্কুলে যাচ্ছে। এখানে আমাদের এই করিমস মানে করিমিস, যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি আছে এবং বাক্যটি বোঝাই যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি করব আমরা, ইজেন্ট করিমের প্রোনাউন হি, যেহেতু পুরুষ মানুষ, রাইট। এখন এখানে আরেকটা বিষয় যে একটু আগে দেখালাম, কি, আই হ্যাড, আই উড। ওকে, এই বাক্যগুলো তুমি কিভাবে ব্যবহার করবে? লাইক টু ডু ইট। সাপোজ আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, আই দিয়েই দিচ্ছি অথবা হি দিয়েও দিতে পারো। ফিনিশ মাই রিডিং অর রাইটিং, যে কোনো কিছু দিতে পারো। রিডিং, দেখো একটু খেয়াল করে, আই হ্যাড লাইক, আই হ্যাড ফিনিশড। আমি দুটোই যদি হ্যাড মনে করি তাহলে বাক্য সঠিক হবে না। কেন? হ্যাড কোন টেন্সের চিহ্ন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রিন্সিপাল ভার্ব যেটা, তার পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দেখো, যদি আমি এটাকে হ্যাড মনে করি, হ্যাড বি ভার্ব মনে করি, তাহলে এখানে ডি হওয়ার কথা ছিল, লাইকড। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে বুঝতে হবে এখানে মডেল ভার্ব, মডেল টু ভার্ব আছে, উড হবে, রাইট। আর এখানে তোমাকে অবশ্যই হ্যাড মনে করতে হবে যে এই আয়ের পরে হ্যাড আছে, কারণ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বাক্যটি পাস্ট পারফেক্ট ফর্মে আছে। ওকে, তাহলে আমরা এই একই দেখতে একই রকম, কিন্তু এখানে দুটো শব্দ ব্যবহার হয়েছে, একটি উড আর একটি হ্যাড। আমরা কি দেখে বুঝতে পারলাম? প্রিন্সিপাল ভার্ব দেখে, কারণ মডেল টু ভার্বের পরে সবসময় ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে, রাইট। তাহলে আমাদের টু ভার্বটা অনুযায়ী কোশ্চেন কি হবে দেখো তো, ওডেন্ট আই, আর এখানে কি হবে? হ্যাড অ্যান্ড আই। ওকে, আমার মনে হয় এই মিস্টেকটা তোমাদের হবে না। বি কেয়ারফুল এই বিষয়ে, কারণ এই ভুলটা অনেক সময় হয়ে থাকে আমাদের। নেক্সটে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টি, ইম্পারেটিভ সেন্টেন্সে যে নিয়ম, আমরা প্রথমে আসা যাক ইম্পারেটিভ সেন্টেন্স কী কী দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দ্বারা, অর্থাৎ নেভার দ্বারা, ডো নট দ্বারা, লেট দ্বারা, প্লিজ কাইন্ডলি দ্বারা, অলওয়েজ দ্বারা। প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হলেও বুঝতে হবে সেগুলো ভার্ব দ্বারা শুরু হয়েছে, কারণ প্লিজ কাইন্ডলি আসলে বাক্যের কোনো মূল অংশ নয়। ওকে, তাহলে আমাদের এখানে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে যে এই বাক্যটি কখনোই টু বি ভার্ব দ্বারা শুরু হবে না। অনেক সময় মূল ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে আমরা বুঝতে পারি, কিন্তু হ্যাভ দিয়েও শুরু হয়, তখন মনে হবে আসলে হ্যাভটা কি, হ্যাভ এ কাপ অফ টি। সেই ক্ষেত্রে বুঝতে হবে এই হ্যাভটাই এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। ওকে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স টু বি ভার্ব দ্বারা শুরু হয় না, টু বি ভার্ব দ্বারা শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, যা কোনো টেক কোশ্চেন হয় না। তাহলে দেখো আমাদের এখানে আমি একটি সূত্রের মধ্যে সবগুলো নিয়ে আসছি। মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে নাম্বার 2 আমি সবগুলো এখানে আনবো, নেভার বা ডো নট দ্বারা। নাম্বার 3 প্লিজ
বা কাইন্ডলি দ্বারা, আসলে এটা মূল ভার্ব দ্বারাই শুরু, তারপরও আমি যেহেতু বাক্যের শুরুতে প্লিজ কাইন্ডলি থাকে এজন্য আমি ব্যবহার করলাম আলাদাভাবে। অলওয়েজ দ্বারা, অলওয়েজ দ্বারা যে বাক্যগুলো সেই বাক্যগুলো কিন্তু আসলে অলওয়েজটা বাদ দিলেই মূল ভার্ব দ্বারা শুরু হবে। হ্যাঁ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সেই ক্ষেত্রে তারপরে অলওয়েজ যেহেতু বাক্যের শুরুতে থাকে আমি এই জন্য শব্দটি লিখে দিচ্ছি। তারপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দ্বারা। লেট দ্বারা বলতে লেট এরপরে লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম, তারপর আছে লেট ওকে। লেট আসটা হবে না, কারণ লেট আসের জন্য একটা আলাদা নিয়ম আছে। তাহলে দেখো ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় মূল ভার্ব দ্বারা, নেভার, ডো নট দ্বারা, প্লিজ, কাইন্ডলি দ্বারা, অলওয়েজ দ্বারা, লেট মি দ্বারা, অর্থাৎ লেট আস ব্যতীত যতগুলো লেট আছে, লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম, এই সবগুলোর ক্ষেত্রেই আমাদের একটি উত্তর লিখলেই হয় উইল ইউ। উত্তরটা কি হবে? উইল ইউ। এখানে তুমি ক্যান ইউ, ক্যান নট ইউ মানে ক্যান্ট ইউ, অথবা উইল নট ইউ, ওয়ান্ট ইউ লিখতে পারো, পারমিশন আছে। যেহেতু উইল ইউ ব্যবহার করলেই হয় এবং এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারো এই সবগুলোর ক্ষেত্রে উইল ইউ। ওকে, নাও I give you some example for clearing. Number 1, open the door. Open the door. Number 2, never tell a lie. Number 3, please give me a pen. Number 4, always speak the truth. Number 5, have a cup of tea. Number 6, let me come in. একটু খেয়াল করো, আমি যে রুলগুলো দিয়েছি তার সাথে এক্সাম্পলগুলো, আমাদের এই সবগুলোর ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করতে পারো? উইল ইউ। ওকে, এই সবগুলোর ক্ষেত্রে কি উত্তর? উইল ইউ। ওকে, আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার। তবে এক্ষেত্রে একটি কথা আছে, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে একটি ব্যবহার আছে, যদি কখনো ব্রিটিশরা যে রুলটি ব্যবহার করে ইনভাইটেশনের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে যদি কোনো কিছু গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা ওই ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি কোশ্চেনের উত্তর ব্যবহার করে থাকে তারা, সেটা কি? উইল ইউ। ক্যান নট ইউ বা ক্যান ইউ, ওয়ান্ট ইউ এগুলো তারা ব্যবহার করে না। এটা আমেরিকানরা সবগুলোই ব্যবহার করে। তো ব্রিটিশদের ক্ষেত্রে ইনভাইটেশন অর্থাৎ প্রস্তাব করার ক্ষেত্রে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়েছি, হ্যাভ এ কাপ অফ টি, আমি তাকে এক কাপ চা নেওয়ার জন্য প্রস্তাব করেছি, সেই ক্ষেত্রে উইল ইউ ওরা সুনির্দিষ্ট করে ব্যবহার করে। ওকে, তারপরে আমরা বলতে পারি সিট ডাউন প্লিজ, বসার জন্য প্রস্তাব করলাম, সেক্ষেত্রেও তারা কি করে? সুনির্দিষ্ট উইল ইউ ব্যবহার করে, না হলে ওদের দৃষ্টিতে ইনকারেক্ট। কিন্তু আমেরিকান ল্যাঙ্গুয়েজে সবগুলোই ব্যবহার করা যায়। ওকে, এখন আমাদের লেট আস, লেট আস এর একটা সংক্ষিপ্ত ফর্ম আছে লেটস। লেট আস দ্বারা বাক্য শুরু হলে কোশ্চেন হবে কি? শ্যাল উই। ওকে,
দেখো নাম্বার 1, লেট আস প্লে ফুটবল। চলো আমরা ফুটবল খেলি। উত্তর কি? শ্যাল উই। ওকে, আমার মনে হয় এক্ষেত্রেও তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আরেকটি রুলে আসছে, তোমাদের কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে কিছু স্পেশাল বা এক্সেপশনাল ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে টেক কোশ্চেনটা কী হয়? নাবোধক না হয়ে হাবোধক হয়। এখন এগুলো সহ আমি তোমাদের হাবোধক টেক কোশ্চেনের দিকে চলে আসছি। এতক্ষণ আলোচনা করলাম কি নিয়ে? বাক্য হাবোধক, টেক কোশ্চেন নাবোধক, রাইট? এখন আমি বাক্য নাবোধক, টেক কোশ্চেন হাবোধক নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, আমি প্রথম থেকে চলে আসছি আবার। গঠনটা দেখো, সেন্টেন্স যেটা আমাদের, সেন্টেন্সটা কি? নাবোধক হবে, নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের টেক কোশ্চেনটা কি হবে? টেক কোশ্চেনটা হবে হাবোধক। ওকে, হাবোধকের যে স্ট্রাকচার, অর্থাৎ হাবোধক টেক কোশ্চেন করার জন্য স্ট্রাকচারটা কি দেখো একটু। ভার্ব প্লাস সাবজেক্ট। একটু সহজ, তাই না? নোটটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলাই নাই যে শর্ট ফর্ম করার জন্য, টু বি ভার্ব শর্ট করার কোনো ঝামেলা থাকতেছে না। ওকে, যেমন হি ইজ নট গোয়িং টু স্কুল। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের এই ফর্মে কি কি লাগবে? ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে। ভার্ব কি? ইজ, সাবজেক্ট হি। আমাদের নট আর প্রয়োজন নাই, কারণ বাক্য নাবোধক, টেক কোশ্চেন হাবোধক। ওকে, এই ক্ষেত্রে সকল অ্যাসার্টিভ সেন্টেন্সেই ভার্ব থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে? হাবোধক বাক্যে টু ভার্ব থাকে না, কিন্তু নাবোধকে থাকতেই হবে। যেমন আই ডো নট, আই ডোন্ট লাইক ইট। সাপোজ এই সেন্টেন্স দিচ্ছি আমি, অথবা আই ডোন্ট লাইক স্মোকিং, আমি ধূমপান পছন্দ করি না। আই ডোন্ট লাইক ড্রাগ। ওকে, এখন নাম্বার 2, 2 তে কী হবে? হি ডাজন্ট go out in rain. ওকে, এখন দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হাবোধক সেন্টেন্স যখন ছিল তখন ছিল আই লাইক ইট, তখন তোমাকে ডু বা ডাজ টু ব্যবহার করতে হয়েছে। হি গোস আউট ইন রেইন। এখন নাবোধক করাতে হি ডাজ নট গো, আই ডো নট লাইক। এখন আমার নেগেটিভ করা যেহেতু বাক্যটি, এখানে ভার্ব ব্যবহার করতেই হবে, কারণ নট ভার্ব ছাড়া বসতে পারে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার ডো টু ভার্ব আছে, ডাজ আছে, তাহলে দেখো কি করা যায়? ডো আই, তারপরে ডাজ হি। দেখো এখন আই ক্যাপিটাল লেটার এখানে বলা হয়েছে যে টেক কোশ্চেনের ভিতরে ক্যাপিটাল লেটার দ্বারা শব্দ শুরু হবে না, কিন্তু আই যখন আমি, তখন পৃথিবীর যে কোনো জায়গায় এসে বসবে, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। ওকে, এখন দেখো nobody, no one, none,
neither of them। এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন বাক্যের শুরুতে থাকে, নাবোধক শব্দ সবগুলো দেখানো আছে। এই নাবোধক শব্দ যখন এই সাবজেক্টে বসতেছে, বাক্যটা নাবোধক, ট্যাগ কোশ্চেনটা হাবোধক। আর এদের পরিবর্তে এভরিবডি, এভরিওয়ান, আদার অফ দ্যাম, এদের পরিবর্তে যেমন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে ব্যবহার করেছ, এখানেও এদের পরিবর্তে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কী হবে? দে হবে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পল ব্যবহার করতে পারি নোবডি লাইকস এ লায়ার। একটা মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, রাইট? তাহলে দেখো আমার এই নোবডির পরিবর্তে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কী হবে? দে, তাই না? লাইকসের মধ্যে এস আছে, সে আগের নিয়মে চলে গেলাম। আবার এভরিবডির সময় কিন্তু এস ছিল, অর্থাৎ নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, এই সমস্ত শব্দগুলো যখন বাক্যের শুরুতে বসে সাবজেক্ট হিসাবে, তখন এরা থার্ড পারসন সিঙ্গুলারের আচরণ করে, এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বসে বা ইএস বসে। কিন্তু আমাদের এদের পরিবর্তে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যেহেতু দে ব্যবহার করতে হচ্ছে ওই আগের মতোই। তাহলে আমরা এখানে কি টু ভার্ব দেব? ডাজ দেওয়া যাবে না, ডু। ওকে, তাহলে ডো দে, উত্তরটা কি? ডো দে। ওকে, এখন ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে। আমি ট্যাগ কোশ্চেনের আরও 2 অথবা 3টি ক্লাস নেব। আরেকটি ক্লাসে তোমাদের রোল শেষ করব, তারপরে 2টি ক্লাস নেব শুধু এক্সাম্পলের উপরে, মডেল কোশ্চেন, সেখানে আমি এগুলো আবার বিস্তারিত আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।